তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ১৯। এই তো ভালো আছি, তুই কেমন আছিস শুনি? শাহনাজ বেগম মুচকি হেসে বলে ওঠে, আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমরা এসেছো। শাহনাজ বেগমের কথা শুনে প্রিয়ন্তী বেগম পাশ থেকে অভিযোগের সুরে বলে ওঠে, কি করব, তুই তো আর যাস না, তাই আমরাই চলে এলাম। প্রিয়ন্তী বেগমের কথা শুনে শাহনাজ বেগম প্রিয়ন্তী বেগমকে জড়িয়ে ধরে বলে ওঠে, ওরকম করে বলিস না, আমার আসলে সময় হয়ে ওঠে না, বুঝিসই তো কত কাজ থাকে আমার। শাহনাজ বেগমের কথায় প্রিয়ন্তী বেগম মুচকি হাসে শাহনাজ বেগমের আড়ালে। তিনি শাহনাজ বেগমের দিকে তাকিয়ে মিথ্যে রাগ দেখিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ জানি জানি, তোমায় তো আর আমাদের বোঝাতে হবে না। প্রিয়ন্তী বেগমের কথায় শাহনাজ বেগম অনুতপ্ত সুরে বলে ওঠে, রাগ করিস না প্লিজ, আমি সত্যি একটু ব্যস্ত ছিলাম। শাহনাজ বেগমের কথায় প্রিয়ন্তী বেগম শাহনাজ বেগমের দিকে তাকায় মিথ্যা রাগ নিয়ে। কিছু সময় তাকে থেকে ফিক করে হেসে দেয়। প্রিয়ন্তী বেগম হেসে উঠতেই সকলেই মুচকি হেসে ওঠে। শাহনাজ বেগম প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে, প্রিয়ন্তী বেগমও শাহনাজ বেগমকে আগলে নেয়। পাশ থেকে আজমিরা বেগম অভিযোগের সুরে বলে ওঠে, ও আমি এখন বাদ, তাই না? আজমিরা বেগমের কথায় শাহানার বেগমের প্রিয়ন্তী বেগমকে ছেড়ে তাকায়। আজমিরা বেগমকে দেখে শাহনাজ বেগম খুশিতে জড়িয়ে ধরে বলে ওঠে, তোকে বাদ দেওয়া যায় না কি শুনি? বলেই শক্ত করে জড়িয়ে ধরে আজমিরা বেগমের মুখে হাসি ফোটে। শারমিন বেগম প্রিয়ন্তী বেগমের মুখেও তৃপ্তির হাসি। পাশ থেকে ছোটরা সবটাই দেখছিল। তাদের বন্ডিংটা বলতে গেলে বেশ ভালো। তারা আর তিথির পরিচয় হওয়ার পর থেকেই তাদেরও পরিচয় আস্তে আস্তে পরিবারের লোকের মতো হয়ে ওঠে। সকলের মাঝখানে তারার মন আকুপাকু করছে তানিয়া বেগমকে দেখার জন্য। সে আর তর সইতে না পেরে মাঝখান দিয়ে বলে ওঠে, তোমাদের এই মান অভিমানের পালা শেষ হয়ে গেলে আমায় একটু বলবে, আমাদের জুলিয়েট আর ওই তোমার বরজাত মেয়েটা কোথায়? তারার কথায় সকলে তারার দিকে তাকায়। শাহনাজ বেগম তারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, তাই এখানে বুঝি জুলিয়েটকে দেখার জন্য আসা হয়েছে? শাহনাজ বেগমের কথায় পাশ থেকে শ্রাবন্তী মাঝখান দিয়ে বলে ওঠে, হ্যাঁ তো, জুলিয়েটকে দেখার জন্যই তো আমরা ৭ সমুদ্র ১৩ নদী পার করে তোমার বাড়ি এসে পৌঁছেছি খালামণি। শ্রাবন্তীর কথা শুনে শাহনাজ বেগম হেসে বলে ওঠে, তাই নাকি? মাহি বলে ওঠে, হ্যাঁ তো, এবার বলো জুলিয়েট কোথায়? শাহনাজ বেগম আগের ন্যায় বলে ওঠে, তানিয়া ওয়াশরুমে গিয়েছে আর তিথি ঘুমাচ্ছে। শাহনাজের কথা যেন তারা সহ্য হলো না। তিথি ঘুমাচ্ছে মানে? সে জানে না যে আজ তারা সকলে আসবে? তাহলে তারার আগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, তিথি ঘুমাচ্ছে মানে ও জানে না আজ আমরা যে আসবো? কালকে তো আমরা ওকে বলে দিলাম, তাহলে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে মানে? ওকে তো আজকে আমি মেরেই ফেলবো, ওর ঘুম আমি বের করছি। বললেই তারা হনহন করে সিঁড়ির দিকে ছুট লাগায়। তারাকে পেছন থেকে শাহনাজ বেগম ডাকলেও তারা না শুনে হনহন করে হাঁটা শুরু করে। তালা চলে যেতেই সবগুলো তারার পেছনে ছুট লাগায়। সবাই চলে যেতেই বড়রা একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওরা বুঝতে পারে না হঠাৎ রাগের হলোটা কি। তারা তিথি রুমের সামনে গিয়ে ঠাস করে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। রুমে ঢুকতেই দেখতে পায় তিথি আরামসে পড়ে পড়ে ঘুমোচ্ছে। মাথায় রক্ত উঠে যায় তারার। রাগে হিসিয়ে বলে ওঠে, আমি আমার সকালের ঘুম বাদ দিয়ে এখানে এসেছি, আর মহারানীকে দেখো কি সুন্দর পড়ে পড়ে ঘুমাচ্ছে। দেখাচ্ছি মজা, তোমায় আমি ঘুমানো, তাই না? তোমার আরামের ঘুম আমি বের করছি বলেই তারা তেড়ে যায় তিথির কাছে। তিথির দিকে তাকে শয়তানি হাসি এসে তিথির পেছনে দেয় এক লাথি। সাথে সাথে তিথি নিচে পড়ে গিয়ে এক চিৎকার দিয়ে ওঠে ঘর কাঁপিয়ে। আচমকা এমন আক্রমণে তিথির মনে হয় যেন তাকে ১০০ তলার উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। তিথি মাটিতে বসে পেছনে হাত দিয়ে ডলতে ডলতে কেঁদে বলে ওঠে, ও মা গো, গেল রে গেল, আমার পেছনটা গেল বলে কাঁদতে থাকে। ততক্ষণে সকলে রুমে উপস্থিত হয়, শুধু বড়রা ছাড়া। রুমে এসে তিথিকে এভাবে নিচে পড়ে থাকতে দেখে সকলেই অবাক হয়। মাহিরা অবাক হয়ে বলে ওঠে, আরে কি হলো তিথি, তুই এভাবে নিচে পড়ে আসিস কেন? মাহিরার কথা এবার তিথি তাকায়। তিথি তাকিয়ে সবাইকে দেখতে পেয়ে তার ব্যথা ভুলে অবাক হয়ে তাকায়। পাশে তারাকে আগে ফুঁসতে দেখে তিথির আর বোঝার বাকি নেই। সে আবার ব্যথায় কুকিয়ে নেকা কান্না করতে করতে বলে ওঠে, এটা তোর কাজ, তুই পারলি আমাকে এভাবে লাথি দিয়ে ফেলে দিতে? আমার কোমরটা মনে হয় ভেঙে গেছে গো, ও মা গো। বলেই তিথি কান্না জুড়ে দেয়। বাকিরা সবাই ভ্যাবলার মতো তাকিয়ে আছে। তারা তিথির দিকে তেড়ে এসে তিথির টপের কলার ধরে তেতে বলে ওঠে, রাখ তোর কোমর, তুই জানিস না আজ আমরা আসবো? আমরা সবাই নিজেদের ঘুম বাদ দিয়ে এখানে এসেছি,
আর তুই এখানে মহারানী ভিক্টোরিয়ার মতো পড়ে পড়ে ঘুমাবি, তাই না? তারার এমন তেড়ে আসায় তিথি কান্না থামিয়ে ভয়ে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, আমি কি জানি নাকি যে তোরা এত সকাল সকাল আসবি? তিথির কথায় তারা তিথিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কটমট করতে করতে বলে ওঠে, কেন জানবি না বল, কেন জানবি না? তুই যখন জানবি আজ আমরা আসবো, তাহলে তোর উচিত ছিল আমাদের আগে তোর উঠে বসে থাকার। আমরা সবাই ঘুম বাদ দিয়ে এখানে এসেছি আর তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ, তাই না? বলেই তিথির কলার ধরে ঝাঁকাতে থাকে। তিথি বেচারি পড়েছে মহাবিপদে। তার অবস্থা এমন হয়েছে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। টনি এসব দেখে তড়িঘড়ি করে এসে তিথির থেকে তারাকে সারাতে সারাতে বলে ওঠে, আরে খেপি থাম থাম, যা শুরু করেছিস এরপর দেখা যাবে এর ঘাড় ঘুর আলাদা করে ফেলবি, ছাড় ওকে। বলেই তারাকে টেনে টুনে সরিয়ে নেয়। তারার আগে ফুঁসছে তিথির দিকে তাকিয়ে। তিথি তো এতক্ষণ পর ছাড়া পেয়ে মনে হচ্ছে এই বুঝি সে মরতে মরতে বেঁচে গেছে। তারার আগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, এখানে না বসে থেকে যা, ফ্রেশ হয়ে গিয়ে আগে জুলিয়েটকে দেখা আমাদের। তারার কথায় তিথি কেঁপে উঠে তড়িঘড়ি করে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ায়। এখনই এখান থেকে না গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই তিথি ছুট লাগায় ওয়াশরুমের দিকে। তিথি চলে যেতেই তারার আগে গিজ গিজ করতে করতে বিছানায় বসে। তারাকে রাখতে দেখে শ্রাবন্তী তার পাশে গিয়ে আমতা আমতা করে বলে ওঠে, শান্ত হ শান্ত হ। শ্রাবন্তীর কথায় তীক্ষ্ণ চোখে তাকায়। সাথে সাথে শ্রাবন্তী শুকনো ঢোক গিলে উঠে দাঁড়িয়ে পড়ে। কিছু সময় পর তিথি ওয়াশরুম থেকে বের হয়ে সকলের দিকে তাকায়। তারার দিকে তাকিয়ে বলে ওঠে, আয় জুলিয়েটের ঘরে যায়। তিথির কথায় তারা 1 মিনিটও দেরি না করে সোজা উঠে দাঁড়িয়ে পড়ে। তিথি তা দেখে হাঁটা শুরু করে। তিথির পেছন পেছন তারা সহ সকলেই যাচ্ছে। তানিয়া বেগমের রুমের কাছে আসতেই তিথি একবার ঘুরে তারাদের দিকে তাকায়। তারপর দরজার দিকে তাকিয়ে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে সকলে। তারার চোখ যায় উল্টো পিঠ ফিরে চেয়ারে বসা মহিলাটির ওপর। কিছু একটা করছে কিন্তু বোঝা যাচ্ছে না। মিস তানিয়া বেগম নিজের ঘরে বসে বসে চেয়ারের সাথে হেলান দিয়ে বই পড়তে ব্যস্ত। দরজা খোলার আওয়াজ শুনি তিনি পিছন ফিরে তাকায়। তিনি তাকাতেই অনেকগুলো পরিচিত মুখ দেখে তার মুখে হাসি ফোটে। তিনি বই বন্ধ করে বসা থেকে উঠে দাঁড়ায়। সকলেই তার দিকে হা করে তাকিয়ে আছে তিথি বাদে। তারা তো তানিয়া বেগমকে দেখে পুরো হা। তানিয়া বেগমের পরনে ঘিয়া রঙের একটি জামদানি শাড়ি, চুলগুলো খুব সুন্দর করে পরিপাটি করে বাঁধা, চোখে মোটা ফ্রেমের কাচের চশমা, অসম্ভব সুন্দর লাগছে তাকে। ভিডিও কলে তাকে যতটা না সুন্দর লাগতো, বাস্তবে তাকে আরও বেশি সুন্দর লাগে। তানিয়া বেগম সকলের নীরবতা ভেঙে তিনি খুশি মনে বলে ওঠে, আরে তারা, তোমরা? আমার তো বিশ্বাসই হচ্ছে না, কখন এলে তোমরা? বলেই তানিয়া বেগম এগিয়ে আসে। তানিয়া বেগমের কথা শুনে সকলের ধ্যান ভাঙে। তারা খুশিতে তানিয়া বেগমকে হুট করে জড়িয়ে ধরে গদগদ হয়ে বলে ওঠে, ওয়াও জুলিয়েট, তুমি এত সুন্দর কেন? আমি তো তোমাকে দেখেই ফিদা হয়ে গেলাম। তারার কথা শুনে তানিয়া বেগম হেসে ওঠে। টনি, মাহিরা, শ্রাবন্তীও ফারদিন এসে তানিয়া বেগমকে ঘিরে ধরে। তানিয়া বেগম তারাকে ছেড়ে তারার গালে হাত দিয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে, তাই বুঝি? তবে তুমি কিন্তু আমার থেকে বেশি সুন্দর, বুঝলে? তারা তানিয়া বেগমের কথায় হেসে ওঠে। পাশ থেকে টনি মুখ ফুলিয়ে বলে ওঠে, আমাদের বুঝি তোমার চোখে পড়ে না? টনির কথায় তাকায় তানিয়া বেগম। টনিকে দেখে তানিয়া বেগম জড়িয়ে ধরে বলে ওঠে, ওমা, চোখে পড়বে না কেন? আমার তো তোমাদের সকলকে চোখে পড়েছে। বলে তানিয়া বেগম হাসে। তানিয়া বেগমকে এক এক করে শ্রাবন্তী, মাহিরা, ফারদিন এসে জড়িয়ে ধরে। তারপর সকলে গিয়ে বিছানার উপর বসে পড়ে। তানিয়া বেগম সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তারপর বলো, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? পড়াশোনা কেমন চলছে তোমাদের? তানিয়া বেগমের কথায় সকলের মুখ ভোঁতা হয়ে যায়। এতে তানিয়া বেগম কপালে 3 ভাঁজ ফেলে। তারা মাঝখান থেকে ভোঁতা মুখ করে অতি বিরক্তির সাথে বলে ওঠে, আর বলো না, এই পড়াশোনা করতে করতে জীবন শেষ আমাদের। এই পড়াশোনা মানুষ করে নাকি? কিছু হতে না হতেই কয়দিন পর পর এই পরীক্ষা সেই পরীক্ষা। বলেই তারা থামে। তারার কথা শুনে তানিয়া বেগম শুধু হাসে। তারা মুহূর্তে হেসে তানিয়া বেগমকে জিজ্ঞেস করে ওঠে, আমাদেরটা ছাড়ো, তুমি কেমন আছো সেটা বলো জুলিয়েট। তারার কথাই তানিয়া বেগম মিহি এসে চশমার কোণটা হালকা ঠেলে বলে ওঠে, এই তো যেমন দেখছো বেশ ভালোই আছি আমি। পাশ থেকে তিথি অন্য কথা ঢুকিয়ে বলে ওঠে, তোদের জন্য জুলিয়েট অনেক অনেক গিফট এনেছে, তাই না বলো জুলিয়েট? তিথির কথায় সকলেই খুশিতে গদগদ হয়ে পড়ে। তারার খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি? কোথায় গিফট? আমার গিফটটা কোথায়?
তারার কথায় তানিয়া বেগম হাসে। তার বেশ ভালো লাগে তারাকে, বড্ড বাচ্চাপনা মেয়েটার মাঝে, খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে। বড্ড সহজ সরল মেয়েটা, দেখেই বোঝা যায়। তানিয়া বেগম হালকা হেসে তিথিকে বলে ওঠে, যা তো মা, ওইখানে 2টা লাগেজ আছে, নিয়ে আয়। তানিয়া বেগমের কথায় তিথি মাথা নাড়িয়ে উঠে যায়, সাথে ফারদিনও যায়, কারণ তিথি একা আনতে পারবে না বলে। তিথি আর ফারদিন লাগেজগুলো এনে বিছানার উপর রাখে। সকলেই খুশিতে অধীর আগ্রহ হয়ে আছে গিফট নেওয়ার জন্য। তানিয়া বেগম লাগেজের চেইন খুলে যার যার গিফট তার হাতে দেয়। সকলেই খুশিতে গদগদ হয়ে র্যাপিং খুলতে শুরু করে। তারা তো টেনে টুনে দাঁত দিয়ে ছিঁড়ে যেভাবে পারছে সে খুলতে শুরু করে। একটা বড় বক্সের মধ্যে 3টা বক্সে রয়েছে র্যাপিং করা। তারা দেরি করে না করেই সেগুলো খুলতে শুরু করে। সকলেই সেম বক্স পায়, তবে কেউ জানে না তাতে কি আছে। সবার মাঝে তিথির গিফট বক্সটাও পায় সে। তার গিফট খুলতে ব্যস্ত। তানিয়া বেগম সকলের মুখের দিকে তাকে মুচকি হাসছে। সবার আগে মাহিরা তার বক্সটা খুলে প্রথম বক্সটায় খুব সুন্দর একটা শাড়ি পায়। অসম্ভব সুন্দর গাঢ় মেজেন্টা কালারের খুব সুন্দর একটা শাড়ি, যার পাড়ে খুব সুন্দর করে সাদা পাথরের লেজের কাজ করা আছে। কাপড়টা বেশ সফট। মাহিরা তো খুশিতে প্রায় গদগদ। পরেরটার বক্সটা খুলতে দেখতে পায় শাড়ির সাথে ম্যাচ করে সিম্পল কিছু ডায়মন্ডের জুয়েলারি। অসম্ভব সুন্দর হাতের চুড়ি, পায়ের নুপুর, আংটি, হাতের আংটি, কানের দুল, নেকলেস, টিকলি সব রয়েছে তাতে। পরের বক্সটা খুলতেই চোখে পড়ে বেশ কিছু মেকআপ প্রোডাক্ট। মাহিরা তো খুশিতে গদগদ। এক এক করে সকলেই তাদের বক্স খুলে। সকলের সেম, তবে শাড়ির ডিজাইন কালার ভিন্ন, তার সাথে ম্যাচিং করা জুয়েলারি, মেকআপ প্রোডাক্ট। ফারদিন ছেলে বলে তাকে শুধু অন্য কিছু দেওয়া হয়েছে। তার মধ্যে তাকে খুব সুন্দর পাঞ্জাবির সেট ও একটা দামি ব্র্যান্ডের ঘড়ি, একটা দামি ল্যাপটপ গিফট করা হয়েছে। সকলের গিফট খোলা শেষ হলেও তারা এখনো খুলতেই পারেনি। তাই তিথি ওকে সাহায্য করতে থাকে। শুরুর বক্সটা খুলতেই তার মধ্যে ডায়মন্ডের জুয়েলারি পাওয়া যায় সকলের মতো, তবে ডিজাইন একদম আলাদা। সকলের চাইতে ডিজাইনগুলো বেশ সিম্পল। অসম্ভব সুন্দর জুয়েলারিগুলো। তারা খুশিতে গদগদ হয়ে তাকায় তানিয়া বেগমের দিকে। তারপর সে আরেকটা বক্স খুলতেই সকলের মতো তাকেও শাড়ি দেওয়া হয়। শাড়িটা হলো জিম্মিচু সিল্ক শাড়ি, সাদা পুরোটা রঙের, সাইডে শাড়ির পাড়গুলোতে সাদা পাথরের কাজ, তার সাথে একদম চিকন করে শাড়ির সাইডে কালো খয়েরি একটা চিকন লেজ ও ম্যাচিং কালো খয়েরি রঙের ব্লাউজ, তার মাঝে সাদা পাথরের কাজ করা। তারার তো পুরো দেখে এত সুন্দর শাড়ি, অসম্ভব সুন্দর লাগছে তার কাছে। তানিয়া বেগম তারার রিয়াকশন দেখে হালকা হাসে। তারা অবাক চোখে আরেকটা বক্স খুলে, সেখানে সে আরও অবাক হয়। গুনে গুনে 10টা উপন্যাসের বই। তারা অবাক চোখে তাকায় তানিয়া বেগমের দিকে। তানিয়া বেগম তারার মনের কথা বুঝতে পেরে হেসে বলে ওঠে, অবাক হচ্ছ? আমি জানি তোমার উপন্যাস পছন্দ। আমাকে তিথি বলেছিল, আর আমি শুনেছি তুমি উপন্যাসও লেখো। তাই ভাবলাম এর থেকে ভালো উপহার হয়তো আর হবে না। তানিয়া বেগমের কথা শুনে তারা সঙ্গে সঙ্গে তানিয়া বেগমকে জড়িয়ে ধরে বলে ওঠে, অনেক অনেক ধন্যবাদ তোমায় জুলিয়েট। এই উপহারটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার দেওয়া বেস্ট গিফট এটা আমার। বলেই তারা তানিয়া বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে। সাথে সকলে একসাথে এসে তানিয়া বেগমকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমরাও খুব খুব খুশি এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য। আমাদের ভাবনার বাহিরে ছিল এটা। ধন্যবাদ জুলিয়েট। তানিয়া বেগম মৃদু হেসে উঠে তিথি তানিয়া বেগমকে ছেড়ে সকলের উদ্দেশ্যে উৎফুল্ল হয়ে বলে ওঠে, আজ জুলিয়েটের দেওয়া শাড়ি পরে ছবি তুললে কেমন হয়? আমাদের তো কোনো ভালো ছবিও নেই। এই ফাঁকে আজ আমাদের ভালো ভালো ছবি তোলা হয়ে যাবে, আর আমরা সেই ক্যাপচারগুলো সুন্দর করে বাঁধিয়ে আমাদের ঘরে ড্রয়িং রুমে বাঁধিয়ে রাখবো। কি বলিস? এটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবনে। কখনো যদি আমরা কোনো কারণে কাজের সূত্রে বা আমাদের মাঝে কোনো দূরত্ব নিয়ে আসে, যেমন ধর আমাদের বিয়ের পর আমরা কে কোথায় থাকবো তা তো আর আমরা জানি না, নিয়তি হয়তো আমাদের আলাদা করেও দিতে পারে। সেই জন্য আমরা আজ কিছু সুন্দর সুন্দর ছবি তুলে রাখি আমাদের সারা জীবনের স্মৃতি হিসেবে। কি বলিস তোরা? তিথির কথা শেষ হতেই সকলে তানিয়া বেগমকে ছেড়ে তিথির দিকে তাকায়। তারা খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, ব্যাপারটা মন্দ না, তুমি ঠিকই বলেছিস। ফারদিন বলে ওঠে, হ্যাঁ, আইডিয়াটা কিন্তু দারুণ। আমরা আমাদের এই মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে পারি। মাহিরা বলে ওঠে, আর নিজেদের চোখের সামনে বাঁধিয়ে রাখতে পারি। শ্রাবন্তী বলে ওঠে,
যাতে ছবিগুলো দেখলেই প্রতি মুহূর্তে আমাদের স্মৃতিগুলো আমাদের চোখে ভেসে ওঠে। টনি বলে ওঠে, আর হ্যাঁ, কখনো যাতে আমাদের মনে না হয় আমরা আলাদা, একে অপরের থেকে অনেকটা দূরে। ছবিগুলো দেখলে আমাদের মনে হবে আমরা একে অপরের সবচেয়ে কাছে আছি। বলেই সকলের মন মুগ্ধ করা হাসি হাসে। তানিয়া বেগম মুগ্ধ হয়ে তাদের দেখতে ব্যস্ত। তার বেশ পছন্দ হয়েছে এদের জুড়িটা, তাকে বেশ মুগ্ধ করেছে। কিন্তু এর মধ্যেই তারার মুখটা মলিন হয়ে যায়। তারা মলিন মুখে বলে ওঠে, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। তারার কথায় তানিয়া বেগম হালকা শব্দ করে হেসে বলে ওঠে, তাতে কি হয়েছে, আমি আছি না, আমি তোমাদের শাড়ি পরিয়ে দিব। তানিয়া বেগমের কথায় তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি জুলিয়েট? তানিয়া বেগম মৃদু হেসে বলে ওঠে, হ্যাঁ সত্যি। সাথে সাথে ফের তারা তানিয়া বেগমকে জড়িয়ে ধরে টুপ করে গালে চুমু খায়। তানিয়া বেগম হেসে ওঠে, সাথে সবাই একসাথে হেসে ওঠে। বেলা 11টা, সবেমাত্র ঘুম থেকে উঠে তুর্য আজ সে ফজরের নামাজটা মিস করে ফেলেছে। তুর্য শোয়া থেকে উঠে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখে 11টা বাজে। তুর্য 2 হাত দ্বারা নিজের পুরো মুখটা একবার উপর নিচ ঢলে উঠে দাঁড়িয়ে পড়ে। সোজা চলে যায় ওয়াশরুমের দিকে ফ্রেশ হতে। তাজ ফ্রেশ হয়ে নিচে নামে, এখনও বাড়ির কেউ ওঠেনি হয়তো। তাজ নিজে এসে বাড়ির কর্ত্রীদের না দেখে বেশ অবাক হয়। এটা সে মনে হচ্ছে প্রথম দেখছে। ছোট থেকে সবসময় দেখে এসে যে শুক্রবার হলেই সকাল 7টা থেকে বাড়ির কর্ত্রীরা রান্নাঘরেই পড়ে থাকে সারাদিন। তাহলে আজ কোথায় গেল? তাজ ভ্রু কুঁচকায়। আশেপাশে তাকিয়ে বাড়ির একজন সার্ভেন্টকে দেখে ডেকে বলে ওঠে, এই শুনো। তাজের কথায় সার্ভেন্টটি তাজের কাছে এসে মাথা নিচু করে নরম কণ্ঠে বলে ওঠে, জি সেজো সাহেব, কন? তাজ সার্ভেন্টের উদ্দেশ্যে বলে ওঠে, বড় মা, মা আর সেজো মা কোথায়? তাদের দেখছি না যে। তাজের কথা শুনে সার্ভেন্ট আগের নাই বলে ওঠে, ওনারা তো তিথি ম্যাডাম গো বাড়ি গেছেন খুব সকালে, সাথে তারা ম্যাডামও গেছেন। বড় মালকিন, মেজো মালকিন আর সেজো মালকিন সবার জন্য রান্না বান্না কইরা দিয়া গেছেন, সব টেবিলেই রাখা আছে। আমারে কইয়া গেছেন তাদের নাকি আসতে অনেক দেরি হইব, রাত হইতে পারে নাকি, তাদের সাথে নাকি তারা ম্যাডামের বন্ধুরাও আছে। একটানে কথাগুলো বলে থামে। সার্ভেন্ট তাজ অবাকের অবাক হয়। তাদের এত তাড়া যে সে কাউকে কিছু বলেই চলে গেছে, কাউকে সাথে না নিয়ে। কাল তো তাকে বলা হয়েছে যে তাকে নাকি তিথিদের বাড়ি নিয়ে যেতে হবে। তাহলে সকাল হতে কি এমন হয়ে গেল যে তাকে না নিয়েই চলে গেল? তার সার্ভেন্টের দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা তুমি এখন যাও। তাজের কথায় সার্ভেন্টটি মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। তাজের ভাবনার মাঝে সিঁড়ি বেয়ে নেমে আসে তুর্য। একেবারে ফ্রেশ হয়ে নিচে নামতে তাজকে কিছু একটা ভাবতে দেখে অবাক হয়ে তার দিকে এগোতে থাকে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। তুর্য অবাক হয়ে তাজের কাছে গিয়ে বলে ওঠে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আর সেজো মারা সকলে কোথায় শুনি? কাউকে দেখছি না যে। তুর্যের কথায় তাজ তুর্যের দিকে তাকিয়ে বলে ওঠে, কোথায় আবার? তারা নাকি সকাল সকাল তিথিদের বাড়িতে গেছে, আসতে নাকি রাত হতে পারে বলে গেছে। তাজের কথায় তুর্য কপাল কুঁচকে বলে ওঠে, হঠাৎ তিথিদের বাড়িতে কেন? তাজ আগের নাই বলে ওঠে, তিথি নাকি খালামণি এসেছে, তাকে দেখার জন্য গিয়েছে। আর তারা শুধু একাই যায়নি, সাথে তারা গিয়েছে। তাজের কথায় তুর্য অবাক হয়ে বলে ওঠে, কি তারা গিয়েছে মানে? তুর্যের কথায় তাজ অভিযোগের কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, কালকে আমাকে বলেছিল যাবার কথা। তারপর তার কথা শুনে বড় মারাও বলে ওঠে তার সাথে নাকি যাবে, আমাকে বলেছিল নিয়ে যেতে, কিন্তু এখন উঠে দেখি কেউ নেই। সার্ভেন্টের কাছে জিজ্ঞেস করতে বলে ওনারা নাকি সকাল সকাল চলে গেছে তিথিদের বাড়িতে, আর আসতে নাকি রাত হবে। একটানে কথাগুলো বলে থামে তাজ। অন্যদিকে তুর্যের রাগে মাথা ফেটে যাচ্ছে। কোথায় তার আজ প্ল্যান ছিল তারাকে নিয়ে আজ বের হবে, তারার কথা মতো বাইকে করে তাকে ঘোরাবে আজ, আর সেখানে কিনা এই মেয়ে তাকে না বলে চলে গেছে। তুর্যের আগে মাথায় আগুন ধরে যাবার জোগাড়। তুর্য কোনো কথা না বলে হন হন করে উপরে চলে যায়। পেছন থেকে তাজ অবাক হয়ে ডেকে বলে ওঠে, আরে আরে ভাইয়া, কোথায় যাচ্ছ? তোমার আবার কি হলো ভাই? কার কথা কে শোনে? তুর্য হন হন করে চলে যায় নিজের রুমে। অন্যদিকে তাজ বোকার মতো দাঁড়িয়ে আছে। কি হলো সে কিছুই বুঝতে পারে না। তুর্যের হঠাৎ হলোটা কি? তানিয়া বেগম সকলকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছেন, সকলকে সাজানো শেষ। এবার শুধু তারাকে গহনা পরানো গুলো বাকি আছে। ফারদিন পাশের রুমে বসে আছে, তার রেডি হওয়া শেষ। তার আর রেডি হবার কি, শুধু পাঞ্জাবি পাজামাটাই পরেছে সে, আর চুলটা তো তার আগে থেকে সেট করা ছিল। ব্যাস, সে আর কিছুই করেনি। কিন্তু মেয়েদের তো আর ওটুকুতে হয় না, তাদের বেশ সময় লাগে। ফারদিন বেচারা তো দীর্ঘ 2 ঘন্টা ধরে বসে আছে ওদের অপেক্ষায়, কিন্তু কারো এখনো সাজা হয়নি। এই নিয়ে সে বেশ বিরক্ত।
তানিয়া বেগম এক এক করে তারাকে সব জুয়েলারিগুলো পরিয়ে দেয়। এবার শুধু পালা তারার পায়ের আর কানের জুয়েলারিগুলো পরানোর। তারার কানে আর পায়ে তুর্যের দেওয়া জুয়েলারিগুলো পরানো। তানিয়া বেগম সেগুলো খুলতে গেলে তারা কী ভেবে বাধা দিয়ে বলে ওঠে, এটা খুলো না জুলিয়েট, পায়ের আর কানের এগুলো খোলার প্রয়োজন নেই, এগুলো বরং থাকুক, সমস্যা নেই, শাড়ির সাথে তো এটা মানিয়েছেই তাই না, তাই আর খুলতে হবে না। কানের কথায় তানিয়া বেগম আর কিছু বলে না, তিনি মুচকি হেসে তারা চুলগুলো ঠিক করে দিতে থাকে। সকলের সাজা কমপ্লিট হলে তানিয়া বেগম সকলের দিকে তাকায়, সবাইকে অসম্ভব সুন্দর লাগছে। তানিয়া বেগম মুগ্ধ হয়ে সকলের দিকে তাকিয়ে বলে ওঠে, মাশাল্লাহ, আজ সবগুলোকে আজ পরি লাগছে। তানিয়া বেগমের কথায় সকলেই লাজুক হাসে। তৎক্ষণাৎ দরজার ওপাশ থেকে ফারদিন বিরক্ত কণ্ঠে বলে, এই হলো তোদের, আর কতক্ষণ লাগবে শুনি? ফারদিনের কথা শুনে তিথি হেসে বলে ওঠে, সারাদিন লাগবো, তোর কোনো সমস্যা? তিথির কথা শুনে ফারদিন ওপাশ থেকে বলে ওঠে, কি এমন ঘোড়ার ডিম ছাসছিস শুনি? এত সেজে লাভ কি, সেই তো শাকচুন্নির মতোই লাগবে তোদের। ফারদিনের কথায় সকলের গায়ে যেন ফোসকা পড়ে। তারা রেগে মেগে দরজা খুলে বলে ওঠে, কি বললি তুই হনুমান? তারার কথায় ফারদিন তাকাতে অবাক চোখে তাকিয়ে থাকে। তারাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। ফারদিন তারার পেছনে তাকাতেই সবাইকে চোখে পড়ে, সকলেরকেই বেশ সুন্দর লাগছে। ফারদিন সকলের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে ওঠে, বাহ, তোদের আজ বেশ লাগছে তো, যেটা ভেবেছিলাম সেটা একদমই নয়, মাশাল্লাহ। ফারদিনের কথায় মুহূর্তেই সকলের রাগ কমে যায়, সকলেই বেশ ভাব নিয়ে দাঁড়ায়। টনি ভাব নিয়ে বলে ওঠে, সুন্দরীদের সুন্দরী লাগবে না তো কি লাগবে শুনি? টনির কথায় আজ ফারদিন আর উল্টো উত্তর দেয় না, কারণ আজ সত্যি সকলকে সুন্দর লাগছে। ফারদিন শুধু হাসে হালকা। তিথি সকলের উদ্দেশ্যে বলে ওঠে, এত সুন্দর করে আমরা সেজেছি, আয় আগে মা আর মনিদের দেখিয়ে আসি। তিথির কথায় সকলেই সাই জানিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ চল। বলেই সকলেই স্যুট লাগায় ড্রয়িং রুমের উদ্দেশ্যে। পেছন পেছন তানিয়া বেগম ও ফারদিনও হাঁটা দেয়। শাহানাজ বেগম, পিয়ন্তি বেগম, শারমিন বেগম, আজমিরা বেগম এতদিন পর দেখা হয়ে নিজেদের সব সুখ দুঃখের আলাপ করতে ব্যস্ত। চারজন মিলে বেশ খোশ গল্পে মেতে উঠেছেন। তখনই তাদের কানে আসে বেশ কয়েক জোড়া হাসির আওয়াজ। সকলে পেছন ফিরে তাকায়। সিঁড়ি দিয়ে নেমে শাড়ি পরা কিছু পরী। চারজন পুরো অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। পিয়ন্তি বেগম তো মেয়ের উপর থেকে চোখ সরাতেই পারছে না, চোখ যেন তার মেয়েতেই আটকে পড়েছে। তারা শাড়ি পরে হাঁটতে বেশ হিমশিম লাগাচ্ছে। নিহাত তানিয়া বেগম খুব সুন্দর করে শাড়িটা পিন করে দিয়েছিলেন, না হলে নির্ঘাত আজ তারা শাড়িতে পা বেঁধে উল্টে নাক মুখ ফাটিয়ে ফেলতো। শারমিন বেগম, আজমিরা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে তারাতে। শারমিন বেগমের চোখ যেন সরছেই না তারার থেকে। আজ তার মনে হচ্ছে তার ছেলে এমনি এমনি এই পিচ্চির প্রেমে এত বাজেভাবে পড়েনি। আজ কেন জানি নিজের ছেলের পছন্দের ওপর বড্ড প্রশংসিত হচ্ছেন তিনি। সবাই নিচে এসে নামে, তাদের সামনে নামে। চারজন সবার দিকে তাকিয়ে আছে। পিয়ন্তি বেগম মেয়ের কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত রেখে মুগ্ধ হয়ে বলে ওঠে, বাহ, মাশাল্লাহ, আমার মেয়েটাকে বেশ সুন্দর লাগছে। পিয়ন্তি বেগমের প্রশংসায় তারা যেন খুশিতে আত্মহারা। আজমিরা বেগম এগিয়ে গিয়ে এসে খুশিতে আর না পেরে তার ব্যাগ থেকে 1000 টাকার একটা বান্ডিল বের করে খুশিতে সকলের হাতে 5000 টাকা দিয়ে বলে ওঠে, আজ আমার মেয়েদেরকে অসম্ভব সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না লাগে তোদের উপর। টাকা পেয়ে সকলের আনন্দ দেখে কে, কারো হাসি যেন থামছেই না। শাহনাজ বেগম এসে মেয়েকে জড়িয়ে ধরে, প্রশংসায় মেতে ওঠে, সাথে বাকিদেরও। শারমিন বেগম তারার কাছে গিয়ে গালে হাত রেখে আদুরে কণ্ঠে বলে ওঠে, অনেক বড় হয়ে গেছিস, কবে এত বড় হয়ে গেলি বলতো? আমরা তো বুঝতেই পারলাম না, আমাদের সেই ছোট্ট তারা আজ এত বড় হয়ে গেছে। বলেই তিনি তারার কপালে চুমু খায়। শারমিন বেগম সেখানেই থামে না, তিনি নিজের হাত থেকে স্বর্ণের বালা খুলে তারার হাতে পরিয়ে দেয়। তারা অবাক হয়ে তাকিয়ে আসে। তারা কিছু বলতে নিলে তার আগে শারমিন বেগম বলে ওঠে, কোনো কথা নয়, এটা আমি তোকে খুশি হয়ে দিলাম, এটা খুব যত্ন করে রেখে দিস, এটা আমার তরফ থেকে তোর জন্য ছোট্ট উপহার। শারমিন বেগমের কথায় তারা খুশি হয়ে শারমিন বেগমকে জড়িয়ে ধরে। পাশ থেকে আজমিরা বেগম উৎফুল্ল হয়ে বলে ওঠে, কিন্তু কথা হচ্ছে আমার মেয়েগুলোকে এত সুন্দর করে সাজালোটাকে। আজমিরা বেগমের কথায় শ্রাবন্তী পেছন ফিরে ইশারা করে বলে ওঠে, কে আবার? এই যে আমাদের জুলিয়েট। সকলেই তাকায় সেদিকে। শারমিন বেগম তারাকে ছেড়ে পেছন ফিরে তাকায়। এতক্ষণ কারো চোখ পড়েনি তারিয়া বেগমের দিকে। এতগুলো চোখ একসাথে তার উপর পড়ায়
তিনি একটু অস্বস্তি বোধ করে, সকলের দিকে জোরপূর্বক হাসে। তানিয়া বেগমকে দেখে পিয়ন্তি বেগম আজমিরা বেগম তার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে ওঠে, এই বুঝি তোদের জুলিয়েট, বড্ড মিষ্টি দেখতে তো। পিয়ন্তি বেগম জড়িয়ে ধরায় তানিয়া বেগমের এতক্ষণের অস্বস্তিটা কেটে যায়। তিনি হালকা হাসে। পিয়ন্তি বেগম তানিয়া বেগমকে ছেড়ে বলে ওঠে, তোমার কথা আমার তারার কাছ থেকে অনেক শুনেছি। ওর কাছে যখন শুনলাম তুমি এসেছো, তাই তোমাকে দেখার জন্য আমরা সবাই এসে পড়েছি। পিয়ন্তি বেগমের কথায় তানিয়া বেগম হালকা হাসে। শারমিন বেগম অবাক দৃষ্টিতে তাকিয়ে আসছে। তার কেন জানি তানিয়া বেগমকে চেনা চেনা লাগছে। তিনি কোথায় জানি তাকে দেখেছে বহু আগে, তবে তার কিছুতেই মনে পড়ছে না। তিনি অনেক চেষ্টা করছে কিন্তু মনে করতে পারছে না। পিয়ন্তি বেগম আজমিরা বেগমকে পরিচয় করিয়ে দিয়ে বলে ওঠে, এটা আমার যা আজমিরা খান, আর ওই যে উনি হচ্ছে আমার বড় যা শারমিন খান। শারমিন বেগমের দিকে ইশারা করতেই শারমিন বেগম তার ভাবনা থেকে বেরিয়ে এসে তানিয়া বেগমের দিকে তাকিয়ে প্রাণখোলা হাসি হাসে, যেটা তানিয়া বেগমের বেশ ভালো লাগে। সকলেই তানিয়া বেগমের সাথে পরিচয় হতে শুরু করে। পরিচয় হচ্ছে বলে ভুল হবে, এরা তো পুরো গল্প জুড়ে দিয়েছে। তারারা তো এক একজন আরেকজনের দিকে অবাক চোখে তাকাচ্ছে। তারা হাঁ করে তাকিয়ে আছে। এবার তার বেশ বিরক্ত লাগে। সে মাঝখান দিয়ে ঢুকে বলে ওঠে, ব্যাস অনেক হয়েছে তোমাদের এই ঠাকুমার ঝুলির গল্প। এখানে আমরা শাড়ি পরে দাঁড়িয়ে আছি, ছবি তুলবো তোমাদের জন্য, আর তোমরা নিজেদের ঝুলি খুলে বসে পড়েছো। বলেই তারা তানিয়া বেগমের হাত ধরে বলে ওঠে, অনেক করেছো গল্প, এখন চলো আমাদের ছবি তুলে দেবে। এদের সাথে তুমি পরেও গল্প করতে পারবে, চলো। এই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে টেনে নিয়ে যেতে থাকে তারা তানিয়া বেগমকে। পেছন পেছন তার ফ্রেন্ডরাও স্যুট লাগায়। পেছন থেকে বড়রা একজন আরেকজনের দিকে বোকা চোখে তাকিয়ে চোখ ইশারা করে কি হলো ব্যাপারটা।